নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 7 এর জন্য এবং কিছুটা ক্লাস 9 এর জন্য আমরা ডিফিউশন চ্যাপ্টারটা পড়ব। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, তাই না? আমি ব্যাপনই পড়ি কি অভিস্রবণই পড়ি, দু ক্ষেত্রে কিন্তু ওই যে মলিকিউলগুলো থাকবে, ওই যে কণাগুলো থাকবে, তাদের চলাচলটাকে আমরা পড়বো, তাই না? সেটা কম থেকে বেশির দিকে, মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, কখনো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, এটা হবে অসমোসিস এবং ডিফিউশন, এই দুটোর ক্ষেত্রে। কিন্তু আমরা এখন যেটা বেসিক ভাবে পড়বো সেটা হচ্ছে এই যে কণাগুলো, এই কণাগুলো কেন কেন এই মুভমেন্টটা দেখায়, কেন তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা আমরা আমাদের চারপাশের যে ঘটনা, সেই ঘটনাগুলোকে আমরা পিক করব, তাই না? এবং সেই ঘটনাগুলোর মাধ্যমে দেখব যে কেন এই জিনিসটা ঘটছে, কেন এই মলিকিউল বা কণাগুলোর মুভমেন্টটা ঘটছে, তাই না? আমি খুবই বেসিক ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমি একটা ইউ শেপের একটা নল নিলাম, ঠিক আছে? আমি ইউ শেপের একটা নল নিচ্ছি, হলো? আমি এই পার্টটাকে এ নাম দিলাম, এই পার্টটাকে বি নাম দিলাম। এবার আমি কি করব, আমি দুটো নলের মধ্যে আমি এইরকম করে একটা ব্যারিয়ার দিয়ে দিলাম, বাধা দিয়ে দিলাম, যাতে এই পাশের জলটা কোনোভাবে এই পাশে আসতে না পারে, এই পাশের জলটা কোনোভাবে এই পাশে আসতে না পারে। নিয়ে আমি কি করলাম, এই এ পার্টটাকে এতটা অংশ জলে ভরে দিলাম এবং বি পার্টের এতটা অংশকে আমি জলে ভরে দিলাম, ঠিক আছে? জলে ভরে দিলাম, হলো? এইবারে দেখো তো, যদি আমি এই মাঝখান থেকে এখন ব্যারিয়ারটাকে তুলে নিই বা যদি বাধাটাকে আমি তুলে নিই, তাহলে কি ঘটনা ঘটবে তোমরা জানো? জলটা কখনোই বি থেকে এর দিকে আসবে কি? আসবে না। তোমরা জানো এই ঘটনাটা কি হবে। এই ঘটনাটায় জলটা কি হবে, এই জলটা এ থেকে বি এর দিকে ফ্লো করবে, তাই না? এবং একটা সময় দেখা যাবে যে এই দুটো নলের মধ্যে ঠিক সমান একটা জায়গাতে জল এসে দাঁড়াবে, তাই না? সাপোজ ধরো এই জায়গাটায় জলটা এসে এরকম করে দাঁড়িয়ে যাবে, এটা তোমরা জানো, হলো? তাহলে এই ঘটনাটা তোমরা জানো, এই দুটো জল একদম সমান সমান জায়গাতে এসে দাঁড়িয়ে যাবে, হলো? এটা একটা ঘটনা আমরা দেখতে পারি, একদম নর্মাল জীবনের বাস্তব একটা উদাহরণ আমরা দেখতে পারি, এটা হবে, তোমরা জানো। বেশ, তাহলে এই একটা কন্ডিশন মনে রাখো, হলো? আমি আবার কি করব, আমি মানে ডিফিউশন আমি এখানে যেটা পড়বো সেটা বায়োলজিক্যাল অ্যাঙ্গেল দিয়ে পড়বো, কিন্তু এই বায়োলজিতে ঢোকার আগে আমি ভৌত বিজ্ঞানের বা ফিজিক্সের কতগুলো জিনিস টাচ করে যাচ্ছি। দেখো, আমি আর একটা উদাহরণ কি দিতে পারি, আমি দুটো বল নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, ঠিক আছে? এই এ যে বলটা, এটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে উত্তপ্ত করেছি, আর এই বলটা একদম শীতল ঠান্ডা নরমাল, ওকে? এবার আমি কি করলাম, এই দুটো বলকে একটা আবদ্ধ জায়গাতে আমি ভরে দিলাম, একটা ইনসুলেটর বক্সে আমি ভরে দিলাম। কি ঘটনা ঘটবে তোমরা জানো, কি হবে? তাপমাত্রাটা, এরা যেহেতু দুজন একসাথে কন্ট্যাক্টে আসে, তার জন্য এরা দুজনের মধ্যে তাপ একটা বিনিময় ঘটবে, তাই না? তাপটা কোথা থেকে কোথায় যাবে? তাপটা অবশ্যই বি থেকে এর দিকে আসবে না, কারণ বি তো জিরো, এর কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, এর পকেট ফাঁকা, তাই না? তাহলে কে দেবে? তাহলে এই যে এ বি কে তাপ দেবে, তাই না? এবং তারা একটা সাম্য অবস্থায় আসবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো তার মানে 50 ডিগ্রি তাপমাত্রায় ওরা দাঁড়িয়ে যাবে, তাই না? তাহলে এখানেও আমরা কি দেখছি, একটা বেশি ছিল, একটা কম ছিল, কিন্তু যখন এদেরকে কন্ট্যাক্টে আনা হলো, সংস্পর্শে আনা হলো, তখন কিন্তু দুজনের মধ্যে তাপের একটা বিনিময় ঘটছে, তাই না? এ থেকে বি এর দিকে তাপ যাচ্ছে এবং তারপরে দুটো এই লোহার বলটা বা ধাতব বলটা সমান সমান তাপমাত্রায় চলে আসছে। তাহলে এটা একটা ঘটনা, ঠিক আছে? আর একটা ঘটনা আমরা কি বলতে পারি, দেখো, আর একটা ঘটনা হচ্ছে, আমি একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ আমরা জানি। এটা হচ্ছে একটা চার্জেবল ব্যাটারি, এটা হচ্ছে একটা চার্জেবল ব্যাটারি,
চার্জেবল ব্যাটারি কখন ব্যবহারযোগ্য হয়? যখন আমরা এদেরকে চার্জ দিই, তাই না? তার মানে আমি সাপোজ এই ব্যাটারিটাকে চার্জ দিলাম। চার্জ দেওয়া মানে কি? তার মানে কিছু পরিমাণ ইলেকট্রন ফ্লো করা, মানে কিছু পরিমাণ ইলেকট্রন তারা এই পজিটিভ জায়গা থেকে ঘুরে কোথায় চলে এলো? চলে এলো এই নেগেটিভ জায়গাতে, তাই না? এটা চার্জ দেওয়ার পর ঘটনাটা ঘটছে, যে আমি চার্জ দিচ্ছি, কিছু পরিমাণ ইলেকট্রন এখান থেকে চলে আসছে কোথায়? এখানে। ওকে, এরপর এখন একটা চার্জ ব্যাটারি, তাই না? এই চার্জ ব্যাটারিটাকে আমি এখন ইউজ করতে পারি। কখন ইউজ করব? সাপোজ আমি এই ব্যাটারিটার সাথে একটা ছোট্ট সার্কিট তৈরি করলাম, তাই না? একটা ছোট্ট সার্কিট তৈরি করছি, আর কি করলাম? এখানে আমি একটা বাল্বকে লাগিয়ে দিলাম। এখানে আমি একটা বাল্বকে লাগিয়ে দিলাম। কি দেখবো? এখান থেকে যেই আমি এই একটা সার্কিটের সাথে আমি মাইনাস থেকে প্লাসের সাথে অ্যাটাচ করে দিলাম, কি হবে? ইলেকট্রনের ফ্লো হবে। আর আমরা জানি ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে কারেন্ট। তার মানে আস্তে আস্তে এখান থেকে ইলেকট্রনটা ফ্লো করে এখানে আসবে, এবং যেহেতু মাঝখানে বাল্বটা দেওয়া আছে তার জন্য এই বাল্বটা জ্বলে উঠবে এবং এখানে কিছু পরিমাণ ইলেকট্রন খরচা হবে, ওটা বাদ দিলাম। তাহলে দেখো ততক্ষণ অবধি ব্যাটারিটা কাজ করবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ইলেকট্রনটা ফ্লো করে পজিটিভের দিকে আসবে, তাই না? একটা সময় এমন হবে এইভাবে চার্জ ফ্লো করতে 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 ইলেকট্রন কিন্তু এখানে টোটাল ইলেকট্রনটাই ঘুরে আবার পজিটিভে চলে আসবে। তখন কিন্তু আর কোনো ইলেকট্রন থাকবে না এই নেগেটিভ থেকে পজিটিভে আসার জন্য। তখন কি হবে? তখন এই ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার চার্জটা ফুরিয়ে যাচ্ছে। তখন আমাকে আবার একে চার্জ করতে হবে, তখন সেম ঘটনা ঘটবে, তাই না? তার মানে দেখো আমি এই তিনটে ঘটনার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম, যে যখনই কোনো মলিকিউল বা ইলেকট্রন তুমি যাই বলো না কেন, একটা মলিকিউল তখনই ফ্লো করে যখন তাদের মধ্যে ডিফারেন্স আসে, তাই না? যখন তাদের মধ্যে ডিফারেন্স আসে। একটা সময় ছিল যখন এ এর জলটা এত দূর ছিল, বি এর জলটা এত দূর ছিল, তাই না? দুটোর মধ্যে কি ছিল? ডিফারেন্স ছিল। কিন্তু একটা টাইমে যখন আমি এখান থেকে ওই স্টপ ককটা খুলে নিলাম, জলটা কোথা থেকে কোথায় ফ্লো করলো? দেখো এখানে বেশি ছিল, এখানে কম ছিল, তাহলে কম থেকে বেশির দিকে নিশ্চয়ই ফ্লো করেনি, তাহলে বেশি থেকে কমের দিকে ফ্লো করেছে, তাই না? তাহলে ওই ডিফারেন্সটা থাকার দরুন বেশি থেকে কমের দিকে ওই মলিকিউলগুলো ফ্লো করেছে কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত সাম্যাবস্থায় বা সমান অবস্থায় এসছে, ঠিক আছে? এই ক্ষেত্রেও সেম জিনিস, বেশি থেকে কমের দিকে গেছে এবং ততক্ষণ অবধি কণাগুলো যাতায়াত করেছে যতক্ষণ পর্যন্ত জিনিসটা সাম্যাবস্থায় না গেছে। এখানের ক্ষেত্রেও সেম জিনিস। আমি প্রথমে কি করলাম? আচ্ছা, এখানে দুটো কন্ডিশন ছিল, হ্যাঁ, ওই দুটো কন্ডিশনে আমি আসছি, আগে বলে নিই। দেখো তাহলে এখানের ক্ষেত্রে কিন্তু বাল্বটা বা কারেন্টটা ততক্ষণ অবধি ছিল যতক্ষণ অবধি এখানে ইলেকট্রন স্টোর ছিল। ইলেকট্রন ফ্লো হতে 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 যখন সমস্ত ইলেকট্রনটা মাইনাস থেকে প্লাসে চলে এলো, এই ব্যাটারিটার চার্জ কিন্তু শেষ হয়ে গেল। তখন আমি কি করলাম? আমি আবার চার্জ দিলাম, এখান থেকে ইলেকট্রন কোথায় গেল? আবার নেগেটিভে গেল, তারপরে আবার এটা ইউজেবল হয়ে গেল, তাই না? তাহলে ভাবো তো এই টোটাল এই তিনটে কন্ডিশনের মধ্যে এই কন্ডিশনটা কিন্তু দুবার মানে কণাগুলো ফ্লো করছে, তাই না? কখন? বা ইলেকট্রনগুলো ফ্লো করছে কখন? একটাই আমি ওকে চার্জ দিচ্ছি, তাহলে আমি ওকে একটা কিন্তু প্রেসার দিচ্ছি, যার কারণে ওর যখন আমি চার্জ দিচ্ছি ব্যাটারিটাকে, তখন কিন্তু ইলেকট্রনগুলো নিজের ইচ্ছায় ফ্লো করছে না, তখন কিন্তু আমি ওকে একটা চার্জ প্রেসার দিচ্ছি, তাই না? চার্জ দিচ্ছি বাইরে থেকে, আমরা প্রেসার দিচ্ছি একটা। সেই প্রেসারের কারণে ইলেকট্রনগুলো প্রথমে জোর করে নিজের ইচ্ছায় নয় প্লাস থেকে মাইনাসে গেল। এটা চার্জ যখন দিচ্ছি তখনকার ঘটনা। আর যখন এই চার্জ ব্যাটারিটাকে আমি যখন ইউজ করছি, যখন আমি একটা সার্কিটের সাথে বা একটা বাল্বের সাথে লাগাচ্ছি, তখন কিন্তু ইলেকট্রনটা নিজের ইচ্ছায় ফ্লো করে আবার মানে প্লাসে মাইনাস থেকে প্লাসের দিকে এলো, তাই না? তাহলে এখানে যে ঘটনাটা হলো, এখানে আমরা দু রকমের মুভমেন্ট দেখছি, একটা জোর করে, একটা নিজের ইচ্ছায়। জোর করে যেই মুভমেন্টটা ঘটছে সেটাকে বলা হয় অ্যাক্টিভ মুভমেন্ট। কি বলা হয়? বলা হয় অ্যাক্টিভ মুভমেন্ট। সেটা কিন্তু জোর করে, নিজের ইচ্ছায় নয়।
আর যেটা নিজের ইচ্ছায় হচ্ছে, অর্থাৎ এই সার্কিটে জয়েন করানোর পরে যখন ইলেকট্রনগুলো নিজে থেকেই মাইনাস থেকে প্লাসের দিকে আসছে, সেখানে কিন্তু কেউ কোনো ফোর্স করছে না, কেউ কোনো জোর করছে না, তারা নিজেরাই ফ্লো করছে। আচ্ছা, এই যে মুভমেন্টটা যেটা নিজে থেকে হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, তাই না? এটা কিন্তু নিজে থেকে হচ্ছে। তাহলে আমরা এই দুটো রকমের মুভমেন্ট দেখতে পাই, একটা হচ্ছে অ্যাক্টিভ মুভমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, এটা নিজে থেকে হয়। এবারে ভাবো তো এই 1 নম্বরের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো, এটা কি অ্যাক্টিভ মুভমেন্ট হলো? আমি কি জোর করে বললাম? তা নয়, যেই আমি স্টপ ককটা খুলেছি ওরা সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফ্লো করেছে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, মানে এটা নিজে থেকে। এটা এক্ষেত্রে জোর করলাম? জোর করিনি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, তাই না? তাহলে একটা ডিফিউশনই বলো, তুমি অসমোসিসই বলো, অর্থাৎ ব্যাপনই বলো কি অভিস্রবণই বলো, এরা কিন্তু প্যাসিভ মুভমেন্ট, আমরা কিন্তু জোর করে করি না। আমরা যখন ডিফিউশন পড়বো তখন উদাহরণ দিয়ে যখন বুঝবো, তুমি কোথাও দেখবে না আমি জোর করে ওই কণাগুলোকে ফ্লো করাচ্ছি। ওকে, তার মানে ডিফিউশনই বলো বা তুমি অভিস্রবণই বলো, অসমোসিসই বলো, ব্যাপনই বলো কি অভিস্রবণই বলো, এরা কি হচ্ছে? এরা হচ্ছে এক ধরনের প্যাসিভ মুভমেন্ট, তাই না? এবং যদি আমরা বলি এই কণাগুলো কেন ফ্লো করছে, এই কণাগুলো ফ্লো করছে কিন্তু ডিফারেন্সের কারণে, তাই না? যে ডিফারেন্সটাকে আমরা বলি বায়োলজিক ভাষায় বা ব্যাপনের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কি বলি? সেটাকে বলি আমরা গ্রেডিয়েন্ট, তাই না? অর্থাৎ ডিফিউশনের ক্ষেত্রে কি হচ্ছে? ডিফিউশনের ক্ষেত্রে এই ডিফারেন্সটা সৃষ্টি হচ্ছে, তাই না? এবং সেক্ষেত্রে বেশির থেকে কমের দিকে ফ্লো করছে কণাগুলো। তাহলে এই যে ডিফারেন্স, এই যে কম এবং বেশি, এই ডিফারেন্সটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আমরা ডিটেইলে পড়বো, যখন নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট কি আমরা ডিটেইলে পড়বো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের বেসিক একটা কনসেপ্ট যে কেন কণাগুলো ফ্লো করবে বা কেন কণাগুলো মুভমেন্ট করে, কেন মুভ করে, ঠিক আছে? তোমরা আরেকটা উদাহরণ ভালো পেতে পারো, সেটা হচ্ছে আমরা যে গ্যাসে রান্না করি সেটা, তাই না? এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে কি করা হয়? খুব হাই প্রেসারে গ্যাসগুলোকে ভরে রাখা হয়, এতটাই প্রেসারে ভরে রাখা হয় যে ওগুলো লিকুইডিফাই হয়ে যায়, তাই না? ওগুলো তরল হয়ে যায় গ্যাসটা, তাই তো? এবং যখন আমরা ওই গ্যাসটাকে ওপেন করি, সিলিন্ডারের মধ্যে হাই প্রেসার, কিন্তু বাইরে সেরকম কোনো প্রেসার নেই, তাহলে কি হচ্ছে? যেই গ্যাসটা আমি অন করছি সঙ্গে সঙ্গে গ্যাসটা ফ্লো করে বাইরে বেরিয়ে আসছে, কোনটায়? বেশি থেকে ওই কমের দিকে, তাই না? তাহলে ডিফিউশন মানে হচ্ছে যখন কোনো একটা জায়গার মধ্যে, সাপোজ আমি জল নিলাম, জলের মধ্যে আমি কি করলাম? আমি 1 ফোঁটা কালি ফেলে দিলাম। সাপোজ এই যে পেন, এই পেনের আমি কালিটা এক বিকারে জলের মধ্যে ফেলে দিলাম। কি ঘটনা ঘটবে? আস্তে আস্তে দেখবো এটা আস্তে 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 কালো হচ্ছে, আস্তে 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 কালো হচ্ছে, এবং একটা টাইমে দেখা যাবে গোটা জায়গাটা বা গোটা বিকারের জলটাই কালো হয়ে গেছে। কেন? কারণ ওই যে কালিটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে বেশি ঘনত্বযুক্ত, তাই না? আর যে জলটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কম ঘনত্বযুক্ত। আমরা ব্যাপন কি করলাম? ব্যাপন হচ্ছে এমন একটা ঘটনা যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ওই যে কণাগুলো, তাদের মুভমেন্ট হবে, কণা বা অণুগুলো, তাই না? এবং এইভাবে কতক্ষণ ফ্লো করবে? যতক্ষণ এই গোটা দ্রবণটা যতক্ষণ সমান অবস্থায় না চলে আসছে, অর্থাৎ ঘনত্ব যতক্ষণ সমান অবস্থায় না চলে আসছে ততক্ষণ কিন্তু এই মুভমেন্টটা ঘটেই যাবে কণাগুলোর বেশি থেকে কমের দিকে, তাই না? বেশ, তাহলে ব্যাপন হচ্ছে এমন এক প্রক্রিয়া যেখানে কি হবে? যেখানে সবসময় বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কোনো অণু বা কণাগুলো কম ঘনত্বযুক্ত স্থানের দিকে আসবে এবং একটা সময় দুটো ঘনত্ব কিন্তু সমান হয়ে যাবে। সেই প্রক্রিয়াটাকে বলা হবে কি? ব্যাপন। ওকে, কে আবিষ্কার করেছিল? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন
রবার্ট ব্রাউন প্রথম এই ব্যাপন প্রক্রিয়াটার মানে পর্যবেক্ষণ করেছিলেন। তার জন্য ওই যে দেখবে আমি কি বললাম, একটা কণা এই যে কণাগুলোর মুভমেন্ট বেশি থেকে কমের দিকে কতক্ষণ অবধি চলবে, যতক্ষণ না পর্যন্ত ওই টোটাল সলিউশনটা সমান ঘনত্বে না পৌঁছে যাচ্ছে। তাহলে ভাবো আমি একটা জলের মধ্যে এক ড্রপ কালি দিলাম এবং একটা সময় দেখা গেল গোটা জলটাই ওই কালো রঙে পরিণত হলো। যেটা একটু আগে একদম স্বচ্ছ জল ছিল, কালি দেওয়ার জন্য আস্তে আস্তে গোটা জলটাই কিন্তু কিসে পরিণত হলো, কালো রঙে পরিণত হলো। তাহলে সমান অবস্থায় চলে এসেছে অলরেডি, ব্যাপন ঘটে গেছে অলরেডি। কিন্তু তখনও দেখা যাবে কিন্তু ওই যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু কোনোভাবে স্থির অবস্থায় থাকছে না, তারা কিন্তু ওই দ্রবণের মধ্যে এরকম করে ঘুরে বেড়াচ্ছে, তাই না? এরকম করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে একটা মুভমেন্ট, এই যে মানে ব্যাপন ঘটে যাওয়ার পর, মানে দ্রবণটা সমান ঘনত্বে পৌঁছে যাওয়ার পর যখন ওই কণাগুলোর মধ্যে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, মানে ওই ব্যাপনটা ঘটে যাওয়ার পরও কণাগুলোর মধ্যে কিন্তু একটা মুভমেন্ট লক্ষ্য করা যায়, এই মুভমেন্টটাকেই বলা হয়। এবং এটা কোনো ডিরেকশন নেই, যে কোনো দিকে হতে পারে, তাই না? এটা একে অপরের কাছে ধাক্কা লাগছে, আবার সরে যাচ্ছে, আবার ধাক্কা লাগছে, এই বিকারের গায়ে ধাক্কা লাগছে। তাহলে এরকম একটা হ্যাপাজার্ড মুভমেন্ট দেখাচ্ছে, ডিরেকশনলেস মুভমেন্ট দেখাচ্ছে। প্রতিটা কণা সমান অবস্থায় পৌঁছে যাওয়ার পর, মানে সমান ঘনত্বে পৌঁছে যাওয়ার পর, মানে ব্যাপন ঘটে যাওয়ার পরও এই মুভমেন্টটা কিন্তু কণাগুলো দেখাচ্ছে, যেটাকে এই রবার্ট ব্রাউনের নাম অনুসারে দেওয়া হলো ব্রাউনীয় চলন বা ব্রাউনিয়ান মুভমেন্ট। কি দেওয়া হলো? দেওয়া হলো ব্রাউনীয় চলন, বা এটাকেই বলা হয় ব্রাউনিয়ান মুভমেন্ট। ঠিক আছে? কাদের দেখা যাচ্ছে? ওই কণাগুলোর দেখা যাচ্ছে দ্রবণটা। ওকে, বেশ। এইবারে আরেকটা ঘটনা তোমরা দেখে থাকবে, দেখবে একটা কাদা জলের দ্রবণের মধ্য দিয়ে, যদি আমি এই কাদা জলের দ্রবণটাকে আমি যদি অন্ধকার ঘরে রাখি এবং আমি কি করলাম, একটা টর্চের আলোকে, আমি একটা টর্চের আলোকে যদি এর মধ্যে দিয়ে পাস করাই, নিয়ে দেখবো এই টর্চের আলো এরকম করে পাস হবে, তাই না? টোটাল বিকারটা অন্ধকার, কিন্তু এই পার্টিকুলার জায়গাটা যেখান দিয়ে আলোটা বেরোচ্ছে, তাহলে এই জায়গাটাকে আলোকিত দেখাবে। এবং এই আলোকিত জায়গাটার মধ্যে দিয়ে আমি দেখবো কিছু কিছু কণাকে আমি অল্প বিস্তর এখানে নড়াচড়া করতে দেখতে পাবো। তাহলে ওই যে কণাগুলো যেগুলো ব্রাউনিয়ান মুভমেন্ট দেখাচ্ছে, সেগুলো কিন্তু মানে দেখা যাবে যে জায়গাটার মধ্যে দিয়ে এই টর্চের আলোটা পৌঁছাবে সেখানটাতে। তাহলে এই যে আলো ফেলার পর আমি যে ওই দ্রবণের ছোট্ট ছোট্ট কণাগুলোকে যখন দেখতে পাচ্ছি, এইটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। কি বলা হয়? এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। এটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে টিন্ডাল এফেক্ট। কি জিনিস? ওই যে দ্রবণটা হলো, ওই দ্রবণটার মধ্য দিয়ে যখন আমি কোনো লাইট পাস করাচ্ছি, যে জায়গাটা দিয়ে লাইটটা পাস করছে সেখানে কণাগুলোকে কিন্তু ওই ইতস্তত যে ওরা ঘোরাফেরা করছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে? তোমরা লক্ষ্য করবে যখন কোনো অন্ধকার মানে ঘরের মধ্যে যখন ঘুলঘুলি দিয়ে লাইট ঢোকে, সেই লাইটের রেখাটার মধ্যে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট কিছু কণাকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখতে পাই। ওইটাই কিন্তু হচ্ছে টিন্ডাল এফেক্ট, যেটা আমরা এখানে দেখছি। ঠিক আছে? তাহলে টিন্ডাল এফেক্ট আমরা কেন দেখবো? আমরা ব্রাউনিয়ান মুভমেন্টের জন্য দেখবো, কারণ কণাগুলো চলাচল করছে, তাই যেই আমি লাইটটা পাস করাচ্ছি আমরা ওই কণাগুলোকে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা ছিল টিন্ডাল এফেক্ট। তাহলে ব্যাপন তোমরা পেলে, তোমরা ব্রাউনিয়ান মুভমেন্ট পেলে, আর তোমরা পেলে টিন্ডাল এফেক্ট। হলো? এইবারে আমাদেরকে যদি কেউ বলে ব্যাপন কি কি রকমের হতে পারে, ভেবে বলো। নাম্বার 1 দেখো, একটা হচ্ছে কঠিন আর কঠিন ও তরলের মধ্যে ব্যাপন হতে পারে। কিরকম উদাহরণ? আমি একটা গ্লাস দিলাম, সেই গ্লাসের মধ্যে জল আছে, আমি সেখানে 1 চামচ চিনি ফেলে দিলাম বা নুন ফেলে দিলাম। সেই কি হবে? খানিকক্ষণ পরে গোটা চিনিটা কিন্তু বা নুনটা কিন্তু জলের মধ্যে গুলে যাচ্ছে।
তাই না? তাহলে এটা তখন কিন্তু হচ্ছে কঠিনে তরলে ব্যাপন, মানে যে কোনো রকমের শরবত তৈরি করা, চিনি বা নুন দিয়ে জলের সাথে যদি আমরা শরবত তৈরি করি, সেই শরবতটা হচ্ছে কঠিনে তরলে ব্যাপন। এখানে কঠিন হচ্ছে নুন বা চিনিটা, আর তরলটা হচ্ছে জলটা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে তরলে তরলে ব্যাপন। তরলে তরলে ব্যাপন হতে পারে। একটু আগে আমি যেটা বললাম, এক গ্লাস জলের মধ্যে আমি কি করলাম, এক ড্রপ বা 2 ড্রপ আমি কি ফেললাম, কালি ফেলে দিলাম। সেখানে কি হবে, আস্তে আস্তে এই কালো রঙের কালিটা গোটা জলটার মধ্যে ছড়িয়ে পড়বে এবং গোটা সলিউশনটা কালো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে কালি সেটাও তো তরল এবং জল সেটাও তরল, তাই তখন হয়ে যাবে তরলে তরলে ব্যাপন। ওকে। 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর হচ্ছে সাপোজ ধরো কঠিনে গ্যাসে ব্যাপন। কঠিনে গ্যাসে ব্যাপন, তোমরা একটা জিনিসের নাম জানো যেটাকে বলা হয় কর্পূর, তাই না? কর্পূর। এই কর্পূরের মধ্যে কি হয়, কর্পূরকে যদি আমি হাতে রাখি, সেটা কিন্তু হাতে অ্যাজ ইট ইজ থাকবে না, ধীরে 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 উবে যায় এবং একটা টাইমে কিন্তু শেষ হয়ে যায়। তার মানে এক্ষেত্রে কর্পূরটা তো কঠিন, সেটা কিন্তু ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়ে গেল, উবে যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু তখন হচ্ছে কঠিনে গ্যাসে ব্যাপন। উদাহরণ হচ্ছে কর্পূরের উবে যাওয়া। ঠিক আছে। 4 নম্বর কি হতে পারে? 4 নম্বর হতে পারে তোমার তরলে গ্যাসে ব্যাপন। তরলে গ্যাসে ব্যাপন কিরকম দেখো, জলজ কিছু উদ্ভিদ, সাপোজ ধরো কচুরিপানা, জলজ কোনো উদ্ভিদ যখন অক্সিজেন তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যখন অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেনটা কিন্তু ওরা সমানভাবে জলের মধ্যে ডিস্ট্রিবিউট করে, তাই না? কেন? কারণ ওই যে জলজ যে প্রাণীগুলো আছে সেগুলোকে তো অক্সিজেন দিতে হবে। কোত্থেকে পাবে? ওরা জলজ উদ্ভিদ থেকে পায়। সেই উদ্ভিদটা কি করলো, অক্সিজেনটা তৈরি করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এবং সেটাকে সমানভাবে কিন্তু প্রত্যেকটা জলাশয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। কোন প্রক্রিয়ায়? এই যে ব্যাপন প্রক্রিয়ায়। তখন কিন্তু সেটা হচ্ছে তরলে গ্যাসে ব্যাপন। এখানে গ্যাসটা হচ্ছে অক্সিজেন আর তরলটা হচ্ছে সেই জলাশয়ের জলটা, তাই না? তাই এটা হচ্ছে তরলে গ্যাসে ব্যাপন। ঠিক আছে। আর লাস্ট এবং সব থেকে ফাস্ট যে ব্যাপনটা হয়, সব থেকে ফাস্ট যে ব্যাপনটা হয়, সেটা হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপন। সব থেকে ফাস্ট এবং সব থেকে মারাত্মক, তাই না? এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগেই তোমরা দেখলে যে বিশাখাপত্তনমে একটা ভয়াবহ ঘটনা ঘটলো। সেখানে স্টাইরিন নামে একটা গ্যাস, সেই গ্যাসটা ফেটে গিয়ে একটা খুব হ্যাপাজার্ড একটা অবস্থা সৃষ্টি হলো, যেখানে প্রচুর লোক মারা গেল, প্রচুর লোক ইনজিওর হলো। ঠিক আছে। আমরা ভোপালেও দেখেছিলাম মিক বলে একটা গ্যাস আছে, সেই গ্যাসটার দুর্ঘটনা লিক হয়ে যাওয়ার কারণে প্রচুর লোক মারা গেছিল, তাই না? তাহলে ভাবো, একটা ছোট্ট গ্যাস লিক করছে, সেই গ্যাসটা আস্তে আস্তে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে এবং প্রচুর লোক মারা যাচ্ছে, তাই না? তার মানে এই টোটাল ঘটনাটা কতটা ফাস্ট, যে অত ব্যাপক পরিমাণে একটা মানুষদেরকে সে মেরে ফেলছে, তাই না? তাই আমি বললাম এই যে গ্যাসে গ্যাসে ব্যাপন কিন্তু খুব ফাস্ট, খুব ফাস্ট। কি করে বুঝবে? দেখো, উদাহরণটা খুব ইজি। তোমার ঘরের কোনায় তুমি একটা ধূপকাঠি জ্বালাও, ঠিক আছে? ধূপকাঠি জ্বালালে বা কোনো সুগন্ধির ঢাকনা তুমি খুলে রাখো, কি হবে? তুমি ঘরের এক কোণে, একটা বড় হল ঘরের এক কোণে তুমি ওই ধূপকাঠিটা জ্বালাও, তুমি হল ঘরের আর একটা কোণা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি ওই গন্ধটা পেয়ে যাবে। কেন? কারণ ওই যে ধূপকাঠি থেকে যে সুগন্ধি ধোঁয়াটা উঠলো, সেই ধোঁয়াটা কিন্তু এই ঘরের মধ্যে থাকা বা ওই হল ঘরের মধ্যে থাকা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সেটা খুব ফাস্ট। তার জন্য তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ওই গন্ধটা পাচ্ছ। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে গ্যাসে গ্যাসে ব্যাপন। মনে রাখবে, এই যে বিশাখাপত্তনম বলো কি ভোপাল বলো, এখানে যে গ্যাস লিক করে যে দুর্ঘটনাগুলো ঘটছে, এখানে এত ব্যাপক পরিমাণে মানুষ কেন মারা যাচ্ছে? কারণ গ্যাসে গ্যাসে ব্যাপনটা খুব ফাস্ট হয়, তাই না? তার জন্য মানুষ ঠিক মানে কিছু করে উঠতে পারে না, কিছু করে উঠতে পারে না বলেই কিন্তু এত ব্যাপক পরিমাণে মানুষ মারা যাচ্ছে। ঠিক আছে। তাহলে মনে রাখবে, গ্যাসে গ্যাসে ব্যাপন হচ্ছে সব থেকে ফাস্ট ব্যাপন। ওকে, বেশ। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাপনের প্রভাবক কি কি হতে পারে। ব্যাপনের প্রভাবক কি কি হতে পারে দেখো,
প্রথম যেই পরিমাপকটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি করে বুঝবো তাপমাত্রা কিভাবে প্রভাব ফেলতে পারে? দেখো, আমরা একটুখানি ব্যাকে যাই। এখন আমাদের লকডাউন চলছে, আমাদেরকে রামায়ণ মহাভারত দেখানো হচ্ছে না, তাহলে আমরা চলো রামায়ণ মহাভারত থেকেই এই জিনিসটা বোঝার চেষ্টা করি। হনুমান লঙ্কায় গেছিল সীতাকে খুঁজতে, তাকে রাবণ ধরলো, ধরে নিয়ে এসে কি বললো, কি অর্ডার দিল যে না একে কিছু করতে হবে না, এর লেজে আগুন ধরিল। ঠিক আছে, ওই যে লেজে আগুন ধরানো হলো, তারপর হনুমান কি করলো? তারপর হনুমান কিন্তু গোটা লঙ্কায় দৌড়ে বেড়ালো, তাই না? এবং ওই দৌড়ে বেড়ানোর কারণে গোটা লঙ্কায় ওই তার লেজ থেকে গোটা লঙ্কায় আগুন ধরলো এবং গোটা ওই যে সোনার লঙ্কা সেটা পুড়ে ছাই হয়ে গেল। ঠিক সেম ঘটনা একবার চিন্তা করে দেখো। তার মানে কোনো একটা জিনিসকে, কোনো একটা জিনিসের পেছনে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, তাহলে সে কি এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকবে? কখনোই নয়, সে ছুটে বেড়াবে। তার মানে ভাবো, একটা সলিউশনের মধ্যে আমি এক ফোঁটা কালি দিলাম, সেটা নরমালি যত তাড়াতাড়ি ছড়াতো, আমি যেই সেখানে তাপ দিচ্ছি সেই ঘটনাটা কি হবে? ওই যে পিছনে আগুন লাগার মতো অবস্থা, দাঁড়িয়ে থাকবে নাকি ছুটে বেড়াবে? ছুটে বেড়াবে, তাই না? তার মানে যেই আমি এখানে যে আমি উষ্ণতা প্রয়োগ করছি বা তাপমাত্রা যেই আমি দিচ্ছি, সঙ্গে তাপমাত্রাকে আমি যেই বাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে কণাগুলো, সেই কণাগুলোর যে মুভমেন্ট ওটা আরো ফাস্ট হয়ে যাবে এবং ব্যাপনটা আরো তাড়াতাড়ি ঘটবে, তাই না? তার মানে তাপমাত্রা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যাপনের হার কি হবে? ব্যাপনের হার বাড়বে। অর্থাৎ এখানে আমরা সমানুপাত দেখতে পাবো, অর্থাৎ ব্যাপনের হার সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ব্যাপনের হার তত বাড়বে। কেন বাড়বে? কারণ ওই যে ভেতরের কণাগুলো, সেই কণাগুলোর মুভমেন্টটা বাড়বে, তাই না? পিছনে আগুন লাগিয়ে দেবো, সে নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে ছুটে বেড়াবে। আর সে যত ছুটবে ব্যাপন তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আর একটা কি? আর একটা হচ্ছে ওই যে কণা, সেই কণাগুলোর আকার, তাই না? ওই যে কণা, সেই কণাগুলোর আকার। ঠিক আছে, কি করে বুঝবো? একটা তুমি বড় সাইজের লোহার বল নিয়েছো, আর একটা ছোট সাইজের এমনি বল নিয়েছো। ঠিক আছে, কি মনে হলো? দুটোতেই তুমি মারলে, তুমি যেই দুটোতে মারলে কোনটা বেশি দূর যাবে? নিশ্চয়ই এটা বেশি দূর যাবে না, এটা অনেকটা দূর যাবে, তাই না? অর্থাৎ পদার্থের যদি ওই কণাগুলো, তাই না, ওই কণাগুলোর আকার যত বড় হবে তত কি হবে? কণাগুলোর মুভমেন্টে অসুবিধা হবে, আর মুভমেন্টে যত অসুবিধা মানেই হচ্ছে ব্যাপনের হার কমবে, তাই না? অর্থাৎ আকারের সাথে কিরকম সম্পর্ক হবে? আকারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। যত ছোট হবে সাইজ, তত ব্যাপন তাড়াতাড়ি হবে, কারণ মুভমেন্টে সুবিধা হবে। আর যত আকার বড় হবে, মুভমেন্টে অসুবিধা হবে এবং ব্যাপনের হারটা তত কম হবে। তাহলে এখানে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাবো। অর্থাৎ ব্যাপনের হার ভ্যারিজাস টু, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক ভ্যারিজাস বা ইনভার্সলি হবে কি হবে? 1 বাই ওই কণার আকার, তাই না? এখানে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখব। ঠিক আছে, আর কি কিভাবে হতে পারে এটা বলছি, সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা এটা কি জিনিস? ধরো আমি 2 গ্লাস জল নিলাম, ঠিক আছে? এখানে আমি চিনি দিচ্ছি, এখানে আমি নুন দিচ্ছি। কোন জিনিসটা? এখানে ধরো আমি চিনি দিলাম আর এখানে আমি ধরো নুন দিলাম। কোন জিনিসটা জলে তাড়াতাড়ি গুলবে? কোন জিনিসটা তাড়াতাড়ি গুলবে তোমরা জানো, যেটা সেটা হচ্ছে নুনটা তাড়াতাড়ি গুলবে। অর্থাৎ নুনের দ্রাব্যতা কিন্তু অনেকটা বেশি, চিনির দ্রাব্যতা কিন্তু অনেকটা কম, তার জন্য চিনি ধীরে 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 গলবে। তাই দ্রাব্যতা যত বেশি হবে ব্যাপনের হার কিন্তু ততটা বাড়বে। অর্থাৎ এখানে কিন্তু ব্যাপনের হার, ওই যে ব্যাপনের হার সমানুপাতিক হচ্ছে দ্রাব্যতা, এটা তোমরা জানো। ঠিক আছে, আমরা নুন এবং চিনির উদাহরণ দিয়ে আমরা এই টোটাল জিনিসটা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, আর কি হতে পারে? আর একটা হচ্ছে পর্দা।
পর্দা অর্থাৎ মেমব্রেন। ভাবো তোমরা যখন অসমোসিস করবে, যখন অভিস্রবণ করবে, তখন কিন্তু তোমরা অর্ধভেদ্য পর্দার কথা ভাববে, শুনবে যে অভিস্রবণ কিন্তু সবসময় অর্ধভেদ্য পর্দা দিয়েই হবে। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু পর্দার দরকার পড়ে না। তাহলে এখানে পর্দা কেন লিখলাম? পর্দার ব্যবহার বা পর্দার কিন্তু ব্যাপনে হেল্প করতে পারে। কোন ক্ষেত্রে? যখন ব্যাপনে ইনভলভ কণাগুলোর আকার, ব্যাপনে সাপোজ ধরো আমি দুটো আলাদা আলাদা ঘনত্বের আমি দ্রবণ আঁকলাম, ঠিক আছে? দেখো এখানে কিন্তু ঘনত্বটা কি হচ্ছে, এখানে কিন্তু ঘনত্বটা কম, এখানে বেশি এখানে কম। আমি মাঝখানে একটা পর্দা দিলাম, তাহলে এই পর্দাটা তখনই ব্যাপনে সাহায্য করবে যখন এই পর্দাতে ছিদ্রগুলো যদি এই যে পদার্থের কণাগুলোর আকার তার থেকে যদি বড় হয়, তখনই কিন্তু এই পর্দাটা যে ছিদ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছিদ্রগুলো কি, সেই ছিদ্রগুলো কিন্তু কণা, এখানে যে কণাগুলো ইনভলভ আছে তাদের থেকে কিন্তু আকারে অনেক বড়, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এখানে বা এই ছিদ্রগুলোর মধ্যে কণাগুলো আটকে যাবে না, ওরা ফ্রিলি মুভ করতে পারে। তাহলে যখন পর্দার ছিদ্রগুলো ওই ব্যাপনে অংশগ্রহণকারী কণার আকারের থেকে বড় হবে, তখন কিন্তু এই পর্দাটা ব্যাপনে সাহায্য করতেই পারে। খুব সহজে এরা এখানে এখানে মুভ করবে। কতক্ষণ মুভ করবে? যখন এই পর্দা দুটোর বাইরে সমান সমান ঘনত্বের মলিকুল যখন চলে আসবে, তাই না? তাহলে এই টোটাল ঘটনাটা কিন্তু হচ্ছে ব্যাপন, যেখানে কিন্তু সমান ঘনত্বের অলরেডি হয়ে গেল। দেখো দুদিকে অসমান ছিল, কিন্তু পর্দার মাঝখান দিয়ে যখন ফ্লো করছে কারেন্ট গুলো, তখন কিন্তু সমান, মানে কণাগুলো যখন ফ্লো করছে পর্দার মধ্য দিয়ে, তখন কিন্তু সমান ঘনত্বে চলে এলো, অর্থাৎ ব্যাপন কমপ্লিট হয়ে গেল। কার মাধ্যমে? এই পর্দাগুলোর মাধ্যমে, তাই না? এবং পর্দাতে কিন্তু যে ছিদ্রগুলো থাকবে সেগুলো অবশ্যই হতে হবে ব্যাপনে অংশগ্রহণকারী কণাদের থেকে আকারে বড়, তবেই কিন্তু ব্যাপনটা পর্দার মাধ্যমে ঘটবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে ব্যাপনের যেই তোমার শর্তগুলো, তার মধ্যে আমরা একটা বললাম। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে তাপমাত্রা, একটা হচ্ছে কণাগুলোর আকার বা আয়তন, 3 নম্বর হচ্ছে দ্রাব্যতা, 4 নম্বর হচ্ছে পর্দা। আর একটা হচ্ছে ওই গ্রেডিয়েন্টটা, ওই যে ডিফারেন্সটা, সেটা আমরা বুঝবো। এবং সেটা বুঝতে গিয়ে আমরা এখানে আর একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ফিকের ব্যাপন সূত্র, অর্থাৎ ডিফিউশন ল অফ ফিক। সেটা আমরা দেখবো এবারে। গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা, এটা হচ্ছে ব্যাপনের আর একটা প্রভাবক বা শর্ত। আমি একটু আগেই বললাম যে ওই যে কণাগুলোর মুভমেন্ট, ওই যে এটা প্যাসিভ মুভমেন্ট, তাই না? তাই তো বললাম যে প্যাসিভ মুভমেন্ট, তুমি অভিস্রবণী বলো, তুমি ব্যাপনী বলো, মানে তোমার ব্যাপনী বলো, মানে অসমোসিস বলো বা ডিফিউশনই বলো, এক্ষেত্রে কিন্তু দুটোই হচ্ছে প্যাসিভ মুভমেন্ট। আমি কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করছি না, ওরা নিজের ইচ্ছায় কিন্তু ওই কণাগুলো মুভ করছে। তাহলে এই যে প্যাসিভ মুভমেন্ট, এই প্যাসিভ মুভমেন্ট ঘটার অন্যতম কারণ হচ্ছে ডিফারেন্স। কাদের মধ্যে ডিফারেন্স? ডিফারেন্স ওই দুটো তোমার মাধ্যমের মধ্যে, তাই না? বা ওই দুটো কণার মধ্যে ডিফারেন্স, একটা বেশি ঘনত্ব একটা কম ঘনত্ব, তাই না? এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটার কারণেই কিন্তু কি ঘটছে? প্যাসিভ মুভমেন্ট, ব্যাপন ঘটছে। তাহলে এই যে ডিফারেন্স, একটা কম ঘনত্ব এবং বেশি ঘনত্ব, এই ডিফারেন্সটাকে কিন্তু আমরা বলি গ্রেডিয়েন্ট বা নতিমাত্রা। কিরকম? ধরো আমি আরেকটু সোজা করে বলছি, মানে ব্যাপনের সাথে বা ব্যাপন হারের সাথে নতিমাত্রা কিন্তু সমানুপাতিক হারে বাড়ে। কেমন? ধরো আমি একটা বিকার জলের মধ্যে, যার ঘনত্ব খুবই কম, সেখানে খুবই ঘনত্ব বেশি একটা তরল দিলাম, খুবই ঘনত্ব বেশি, অর্থাৎ এই দুটোর মধ্যে ঘনত্বের পার্থক্য অনেকটাই বেশি। এটা হচ্ছে এ কন্ডিশন। বি বিকারে আমি কি করলাম? বি বিকারে আমি জল নিলাম এবং ওই জলের মধ্যে 1 ফোঁটা কালি দিচ্ছি, যার ঘনত্বের পার্থক্য
কম, তাহলে এক্ষেত্রে হচ্ছে ঘনত্বের পার্থক্য বেশি, এক্ষেত্রে ঘনত্বের পার্থক্য হচ্ছে কম। তাহলে ব্যাপন হার কোথায় বেশি হবে? যেখানে এই ঘনত্বের পার্থক্য অর্থাৎ নতিমাত্রা গ্রেডিয়েন্ট, এই যে ডিফারেন্সটা যেখানে বেশি হবে সেখানেই কিন্তু ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। অর্থাৎ এই বেশি ঘনত্বের কালিটা কিন্তু জলে খুব তাড়াতাড়ি গুলবে। কেন? কারণ এখানে দুটোর ঘনত্বের মধ্যে, এইটা এবং এইটা, এই দুটো ঘনত্বের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটাই বেশি, তাই না? আর এখানে কিন্তু ঘনত্বের পার্থক্যটা কম, তাই এখানে ব্যাপনটা ঘটবে, ধীরে ধীরে ঘটবে। ঠিক আছে? তাহলে এই যে দুটো মাধ্যমের, এই যে একটা মাধ্যমের দুটো অঞ্চলের মধ্যে এই যে ঘনত্বের পার্থক্য, এই ঘনত্বের পার্থক্যকেই বলা হয় নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট যত বেশি হবে, অর্থাৎ দুটোর মধ্যে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে ব্যাপন তত তাড়াতাড়ি ঘটবে, যত কম হবে ব্যাপন তত মানে ধীরে ধীরে ঘটবে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে ব্যাপন হার, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ব্যাপন হার ভ্যারিজ অ্যাজ ঘনত্বের নতিমাত্রা, তাই না? এটাকে আমরা সমীকরণে লিখতে পারি এবং এইটাই হলো ফিকের ব্যাপন সূত্র। এইটাই হলো ফিকের ব্যাপন সূত্র। ঠিক আছে? এটাকেই বলা হয় ডিফিউশন ল অফ ফিক বা ফিক্স ডিফিউশন ল, যেটা বলবে। ঠিক আছে? তাহলে এই যে ব্যাপনের হার ঘনত্বের নতিমাত্রার সাথে সমানুপাতিক হারে বাড়ে, এটাকেই বলা হচ্ছে ফিকের ব্যাপন সূত্র। বিজ্ঞানী ফিক প্রথম এটা দেখেছিলেন বলে তার নামানুসারে নামটা করা হয়েছে ফিকের ব্যাপন সূত্র। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ব্যাপনের মানে প্রভাবক বা শর্ত। এবারে আমরা এই ব্যাপনটা জীবদেহে মানে উদ্ভিদ বা প্রাণী দেখে আমরা কোথায় কোথায় পেতে পারি একটা মানে কয়েকটা উদাহরণের মাধ্যমে বুঝবো। দেখো, প্রথম আমরা যখন পরাগ মিলন করেছিলাম সেখানে একটা কনসেপ্ট ছিল কি? একটা কনসেপ্ট ছিল পরাগ বাহক, তাই না? তার মানে একটা ফুল থাকবে, যে ফুল থেকে পরাগরেণু, কোথায় আসবে? এইখান থেকে এই ফুলটার পরাগ ধানী থেকে এই ফুলটার গর্ভমুণ্ডে পড়বে। এটাই হচ্ছে পরাগ যোগ, তাই না? কে ঘটাবে? ঘটাবে হচ্ছে একটা পরাগ বাহক। ধরলাম একটা প্রজাপতি, তাই না? তাহলে একটা প্রজাপতি একটা ফুলের দিকে কেন আকৃষ্ট হয়? আমি বলেছিলাম সহায়ককে দলমণ্ডলের কালারের জন্য আকৃষ্ট হয় হলো। আর একটা কি কারণে আকৃষ্ট হয়? আর একটা হচ্ছে ফুলের গন্ধের কারণে, তাই না? তার মানে একটা ফুলের গন্ধ কিভাবে পোকামাকড়কে আকৃষ্ট করে? তাহলে এই ফুলের গন্ধটা যখন বাতাসে ছড়িয়ে পড়বে তারপরে তো আকৃষ্ট হবে পরাগবাহক। তাহলে এই যে গন্ধটা বাতাসে ছড়িয়ে পড়ছে এটা কোন প্রক্রিয়ায়? আমি একটু আগেই বললাম গ্যাসে গ্যাসে ব্যাপন প্রক্রিয়ায়। তার মানে ফুলের গন্ধ বাতাসে ছড়াচ্ছে কোন প্রক্রিয়ায়? গ্যাসে গ্যাসে ব্যাপন প্রক্রিয়ায়, তাই না? এবং ওই যে ফুলের গন্ধটা সেটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়াচ্ছে বাতাসে, তারপর সেটা পোকামাকড়কে আকৃষ্ট করছে, পোকামাকড় ফুলের কাছে আসছে ফুলের নেকটার বা মকরন্দ সংগ্রহের জন্য। সেই মকরন্দ বা নেকটার সংগ্রহ করতে করতে তার পাটা এই পরাগধানীতে লাগছে, তারপর সে এখান থেকে উড়ে গিয়ে ওই সেম কারণে পাপড়ির রং এবং ফুলের গন্ধ কোন প্রক্রিয়ায় ছড়ালো? ব্যাপন প্রক্রিয়ায়। সেই গন্ধ দ্বারা আকৃষ্ট হয়ে এই ফুলের কাছে যখনই আসছে তখন ওর পায়ে লেগে যাওয়া সেই পরাগ রেণুগুলো এই ফুলের গর্ভমুণ্ডে পড়ছে এবং পরাগ যোগ ঘটছে, তাই না? তার মানে একটা কথা কিন্তু আমি এখানে বলতেই পারি, সেটা হচ্ছে ওই যে পরাগ যোগ, সেই পরাগ যোগ ঘটানোর পিছনে কিন্তু
ব্যাপন একটা বিশেষ ভূমিকা গ্রহণ করলো, তাই না? ব্যাপন কিন্তু পরোক্ষভাবে পরাগ মিলনে সাহায্য করে আমি বলতেই পারি। তখন কিন্তু আমি এই টোটাল ঘটনাটা লিখবো যে ফুলের গন্ধ ব্যাপন প্রক্রিয়ায় বাতাসে ছড়াচ্ছে, তারপর সে পরাগ বাহককে আকৃষ্ট করছে। তাহলে এইভাবে কিন্তু ব্যাপন পরোক্ষভাবে কিসে সাহায্য করছে? পরোক্ষভাবে সাহায্য করছে পরাগ মিলনে। ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্যাপন পাচ্ছি। আর একটা ব্যাপন কোথায় পাচ্ছি? আর একটা ব্যাপন আমরা পাই, সেটা হচ্ছে কলা কোষের ক্ষেত্রে। দেখো আমাদের কোষের মধ্যে আমি ধরলাম এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এই কোষ, এটা হচ্ছে কোষের ভেতরে আর এটা হচ্ছে কোষের বাইরে। আমি ধরলাম এই কোষের মধ্যে খুব বেশি পরিমাণে আছে এটাকে আমি ধরলাম এটা হচ্ছে CO2 মানে কার্বন ডাই অক্সাইড। আর যেগুলো আমি শুধু শুধু গোল করছি এটা হচ্ছে নিউক্লিয়াস, যেগুলো শুধু গোল করছি সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে কোষের মধ্যে দেখো কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেকটা বেশি, তাই না? এটা হচ্ছে কোষের ভেতরে, আর কোষের বাইরে ঠিক উল্টো ঘটনাটা ঘটবে। অর্থাৎ এখানে অক্সিজেনের পরিমাণটা বেশি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম। ওকে, দেখো ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোষের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি এবং অক্সিজেনের পরিমাণ কম কোষের মধ্যে, আর কোষের বাইরে অক্সিজেনের পরিমাণ বেশি এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম। ব্যাপন কি বলছে? ব্যাপন বলছে সবসময় কণাগুলো বেশি থেকে কমের দিকে যাবে। দেখো কোথায়? এখানে বেশি কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড গুলো সব বাইরে বেরিয়ে যাবে, তাই না? এবং বাইরে কে বেশি পরিমাণে আছে? অক্সিজেন। ব্যাপন প্রক্রিয়া তাহলে কি হবে? বেশি থেকে কমের দিকে, অর্থাৎ অক্সিজেন গুলো সব ভেতরে ঢুকবে, তাই না? অর্থাৎ এই টোটাল ঘটনাটা ঘটার পরে দেখা যাবে যে কোষের মধ্যে সমান অবস্থায় থাকতে হবে, তাই না? অর্থাৎ কোষের মধ্যে দেখা যাবে অক্সিজেনের পরিমাণটা বেড়ে গেল এবং বাইরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা 1 2 3 4 5 6 7 8 দেখো হলো। তাহলে এটা হচ্ছে ব্যাপন ঘটে যাওয়ার পর। ঠিক আছে, তাহলে ব্যাপনের ফলে কি হলো? কার্বন ডাই অক্সাইডের বেশি ঘনত্ব থেকে বাইরে চলে এলো, যেহেতু ভেতরে বেশি পরিমাণে ছিল বাইরে কম পরিমাণে ছিল কার্বন ডাই অক্সাইড, তাই কোষ থেকে বাইরে চলে এলো কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক সেম ভাবে অক্সিজেন পরিমাণ মানে অক্সিজেনের ঘনত্ব কোষের বাইরে বেশি ছিল, কোষের ভেতরে কম ছিল, ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত অক্সিজেন গুলো ভেতরে চলে এলো, তাই না? তাহলে এই প্রক্রিয়াতে কিন্তু কলা কোষের মধ্যে অক্সিজেন এবং জল এই দুটো কিন্তু চলাচল করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জীবদেহের ক্ষেত্রে যদি আমাকে বলা হয়, তাহলে জীবদেহের ক্ষেত্রে কিন্তু ব্যাপন এইভাবে আমাদেরকে সাহায্য করে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসে যেটা পড়ানো হলো সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। এর পরের ক্লাসে আমরা কি পড়বো? এর পরের ক্লাসে আমরা অসমোসিস বা অভিস্রবণ পড়বো। ঠিক আছে, তো এটাই ছিল আমার ক্লাস। থ্যাংক ইউ।